My dear students, welcome to Narayanganj High School and College E-Class 12. Today, my topic is speech or narration. You know, narration is two kinds, direct narration and indirect narration. Direct narration, that means the exact word, quoting the exact word of the speaker. Quoting the exact word of the speaker is called a direct narration. And indirect narration, that means reporting what the speaker says, is called indirect narration. তো আমাদের এখানে আজকে আলোচনা বিষয় হচ্ছে আমরা কিভাবে ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশনে আমরা রূপান্তর করি। তো আমাদের আমরা জানি, আমি একটা বাক্য লিখে দেখাই আগে। হ্যাঁ, বাক্য লিখে দেখালে বুঝতে পারবে। Say, আমি এখানে লিখলাম Tony said to Ronnie, I have done my study. এই বাক্যের মধ্যে আমরা জানি একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তো এই বাক্যটা হচ্ছে এখন যেহেতু ইনভার্টেড কমার ভিতরে আছে, কোটেশনের মধ্যে আছে, তার মানে আমি বুঝবো যে এটা হচ্ছে ডাইরেক্ট নারেশন। যখন এটাকে আমি রূপান্তর করবো ইনডাইরেক্ট নারেশনে, তখন সেটা কোটেশনের মধ্যে থাকবে না, তখন সেটা হবে ইনডাইরেক্ট নারেশন। তো আমি এই নিয়মে পরে আসছি। তো আমি আস্তে আস্তে আমি আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশনে চেঞ্জ করার যে রুলসগুলো আছে আমি সেগুলো প্রথম আলোচনা করি। প্রথমেই আমি বলবো যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশন নেওয়ার জন্য প্রথম যে আমি রুলটা বলতে বলবো সেটা হচ্ছে যে এখানে খেয়াল হবে, আমি আগেই বলেছি দিস ইজ রিপোর্টিং ভার্ব, দিস ইজ রিপোর্টিং স্পিচ। এই রিপোর্টিং ভার্ব said to, এটা যদি কখনো প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে আমাদের ইনডাইরেক্ট নারেশনে টেন্সের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, সো একটা এক্সাম্পল আমি দিলাম, যেভাবে Corinne says I am going to school. Corinne says I am going to school. এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমি আগে বলেছি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্সে থাকে তাহলে আমাদের কি হবে, ইনডাইরেক্ট নারেশনে এসে কোনো বাক্যের কোনো টেন্সের পরিবর্তন ঘটবে না। যে রিপোর্ট স্পিচ যেটা আছে তার কোনো টেন্সের পরিবর্তন ঘটবে না। তাহলে আমরা দাঁড়াচ্ছে কি, Corinne says that he is going to school. He is going to school. এখানে কি টেন্সের কোনো পরিবর্তন হয়নি, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। আবার আমি আরেকটা কথা বলেছি, যদি রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্সে থাকে তাহলেও কোনো পরিবর্তন ঘটবে না। যেমন আমি যদি এটা লিখতাম এভাবে, Corinne will say, conversation, I am going to school. তাহলে একই आंसर হতো Corinne will say that he is going to school. পার্সন পরিবর্তন ঘটবে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না। রুল 2, যদি রিপোর্টেড স্পিচ, এই যে রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে, এই রিপোর্টেড স্পিচটি যদি চিরন্তন সত্য হয়, ইউনিভার্সাল ট্রুথ হয় বা হিস্টোরিক্যাল ট্রুথ হয়, তাহলেও কোনো টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না। সে আমি একটা উদাহরণ বলছি, দ্য টিচার সেড, এটা কিন্তু সেড আছে মানে পাস্ট টেন্সে আছে। দ্য টিচার সেড, কম্পারেশন, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। এই ক্ষেত্রেও আমাদের ইনডাইরেক্ট নারেশনে এসে কোনো পরিবর্তন ঘটবে না। যেমন আমি ধরে কীভাবে করবো, দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, মানে মুভসে আছে, আই মিন এটা কোনো টেন্সের পরিবর্তন ঘটে নাই। রুল 3-তে আসি, এখানে একটু অনেক কিছু বোঝার আছে। রুল 3 বিষয়টা একটু খেয়াল করুন সবাই।
রুল 3 তে বলা হচ্ছে যদি রিপোর্টেড স্পিচটি রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স থাকে, এখানে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স থাকে তাহলে ইনডাইরেক্ট অ্যাকশন করতে গিয়ে আমাদের যে ইনভার্টেড কমান্ডের ভিতরে যে রিপোর্টেড স্পিচ থাকবে তার টেন্স মতো পরিবর্তন হবে। তার একটা লম্বা চার্ট আছে, চার্টটা তোমাদের বইতে আছে, আমি একটু মুখে বলে দিচ্ছি, এখানে লেখার প্রয়োজন নেই, সময় নষ্ট করার প্রয়োজন নেই। তুমি চাইলে এটা বইতে যে কোনো তোমার যে ন্যারেশন যে চ্যাপ্টার আছে চ্যাপ্টার উল্লেখেই চার্টটা পাবে। তারপর আমি মুখে বলে দিচ্ছি। এটা হচ্ছে এরকম, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এবং যদি এম ইজ আর থাকে, বা আমি আর কোন কথায় আসছি, যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে সেটা পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট পারফেক্ট হলে সেটা অপরিবর্তিত থাকবে, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটা অপরিবর্তিত থাকবে। আর কি যদি আমি যদি শুধু অক্সিলিয়ারি ভার্ব থাকে তারও পরিবর্তন হয়। যদি এরকম হয় যে এম ইজ আর আছে তাহলে সেটা ওয়াজ ওয়ার হবে, হ্যাজ হ্যাভ হ্যাড হবে, এবং হ্যাজ বিন হ্যাভ বিন যেটা সেটা হ্যাড বিন হয়ে যাবে। ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, এবং যদি তোমার ডু ডাজ ডিড এগুলো থাকে তাহলে সেটা ডু ডাজ থাকলে ডিড হয়ে যাবে, শ্যাল উইল থাকলে শুড শুড বা উড, বেসিক্যালি উড হয়, ক্যান থাকলে উড, মে থাকলে মাইট, আর শুড উড মাইট এগুলো অপরিবর্তিত থাকবে। আরেকটা কথা একটু বলে রাখি, এখানে যদি মাস্ট থাকে, মাস্ট, এই মাস্টের ক্ষেত্রে একটু বুঝে দিচ্ছি। মাস্ট কিন্তু তিনভাবে চেঞ্জ হয়, মাস্ট তিনভাবে চেঞ্জ হবে। যদি মাস্ট দ্বারা যদি চিরন্তন সত্য বোঝায় তাহলে মাস্ট অপরিবর্তিত থাকবে, মানে মাস্ট মাস্টই হবে। আবার এখানে যদি ইউনিভার্সাল ট্রুথ, কারণ আমরা প্রথমে একবার শিখেছিলাম যে ইউনিভার্সাল ট্রুথ হলে কোনো টেন্সের পরিবর্তন হবে না, কারণ অনেক ইউনিভার্সাল ট্রুথ আছে যেখানে মাস্ট হবে। যেমন আমি যদি বলি মাদার সেড উই সে আওয়ার প্রেয়ার এভরি ডে, এটা একটা চিরন্ত সত্যের ব্যাপার, আমরা প্রতিদিন আমাদের প্রেয়ারে যাই বা প্রেয়ার করি, তো সেক্ষেত্রে মাস্ট অপরিবর্তিত থাকবে। আর যদি সাধারণ অব্লিগেশন, জেনারেল অব্লিগেশন বোঝায় তাহলে এই মাস্ট হ্যাড টু হবে, ঠিক আছে, হ্যাড টু, যদি সাধারণ কোনো অব্লিগেশন বোঝানো হয়, ঠিক আছে। আবার মাস্ট কিন্তু উড হ্যাভ টু হতে পারে, ঠিক আছে, উড হ্যাভ টু হবে। উড হ্যাভ টু কখন হবে? যদি ভবিষ্যতে ফিউচার কোনো অ্যাপ্লিকেশন বোঝানো হয়। যেমন তুমি একটা বাসায় ভাড়া থাকো, এই বাসায় তুমি বাড়িওয়ালা তোমাকে বললো যে তুমি বাড়িওয়ালাকে বললা যে ইফ ইউ, হি সেড টু দ্য হাউস ওনার, if you increase the house rent I must leave it, তাহলে এটা ফিউচার অব্লিগেশন বোঝানো হয়েছে। এখানে আমরা কি হয়ে যাবে, মাস্টটা উড হ্যাভ টু হয়ে যাবে, মাস্ট কি হয়ে যাবে, উড হ্যাভ টু। যেমন আমি এটা অ্যান্সারটা কি হবে তাহলে, যে হি সেড দ্যাট if you means here the house owner, if he increased the house rent he would have to leave it, okay, he would have to leave it। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মাস্ট থেকে উড হ্যাভ টু হবে। এবার আমরা শিখবো সেন্টেন্স ন্যারেশন। আমরা মানে সেন্টেন্স আমরা জানি যে 5 ধরনের, একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। আমরা ধরে ধরে শিখবো কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইন্ডাইরেক্ট নেওয়া যায়, তারপরে এবার প্রত্যেকে শিখে দেবো। তো আমি এখানে প্রথমে লিখে দিয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমাদের খেয়াল রাখতে হবে যদি সেড টু থাকে, রিপোর্টিং ভার্ব যদি সেড টু থাকে, আমরা সেড টু এর পরিবর্তে কি লিখবো, সেড টু অথবা টোল্ড, মানে এটা অপরিবর্তিত থাকতে পারে, আমরা কি লিখবো, সেড টু অথবা টোল্ড, এবং কনজাংশন দ্যাট হবে, ঠিক আছে। আর এমনি তোমরা ভালো করেই জানো, যেহেতু তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ো, তোমরা ভালো করেই জানো যে পার্সন কীভাবে চেঞ্জ করতে হয়, এই আলোচনায় নিয়ে করা যাও না। আমি একটা উদাহরণ দিচ্ছি, আসলে এই আলোচনাগুলো এখন করার দরকার ছিল না, তারপরে একটু আমি স্ক্রিন থ্রো করে যাচ্ছি।
কারণ আমরা আমাদের মূল আলোচনা হচ্ছে প্যাসিভ ন্যারেশন। কারণ তোমরা ক্লাস 8 থেকে 10 পর্যন্ত তোমরা এগুলো করেছো। এখন আমরা একটু স্ক্রিন থ্রু করে যাচ্ছি বা একটু হালকা আলোচনা করে যাচ্ছি যাতে করে তোমরা একটু বুঝতে পারো বিষয়গুলো। ঠিক আছে, তো আমি একটা উদাহরণ দিচ্ছি। এখানে যেমন কি বলেছে, মাদার সেড টু হার ডটার আই এম কুকিং ফুড, আমি খাবার তৈরি করছি। তাহলে এই বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি কি হবে, মাদার সেড টু পরিবর্তে আমরা সেড টু অথবা টোল্ড বসাবো, যে কোনো একটা আমরা বসাতে পারি, সেড টু অথবা টোল্ড। হার ডটার দ্যাট, কনজাংশন কি বসবে এখানে, এই যে কনজাংশন দ্যাট, কনজাংশন দ্যাট বসবে। এখন এই আইটাকে, আই হচ্ছে মাদার, তাহলে শি। এখানে একটা কথা খেয়াল রাখবে, এই ব্র্যাকেটে শি যে মাদার, এটা চাইলে তুমি ব্র্যাকেটে ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড মাদার এম লিখে রাখতে পারো। ঠিক আছে, মাদার এটা আছে কোন টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। দ্যাট শি ওয়াজ কুকিং ফুড। এখন দেখো আমি এরকম আরো উদাহরণ দিতে পারি। The teacher said to the students, comma quotation, we are going to start our e-class. এটা তো বললো, তাহলে কি দাঁড়াইলো, the teacher told the students that they are, এখানে we বলেছে মানে টিচাররা, মানে they, তাহলে করতে পারে they were going to start their e-class. ওকে, থ্যাংক ইউ। এবার আমরা আলোচনা করব ইন্টারভিউটিভ সেন্টেন্স। ইন্টারভিউটিভ সেন্টেন্সটা কি তোমরা ভালো করে জানো। তো ইন্টারভিউটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, যে বাক্য দ্বারা প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তো এরকম প্রশ্নবোধক যদি বাক্য থাকে, বাক্যের শেষে যদি সাইন অফ ইন্টারভিউশন থাকে, তাহলে আমরা এই ইন্টারভিউটিভ সেন্টেন্সকে ন্যারেশন বা ইনডাইরেক্ট ন্যারেশন পরিবর্তন করতে হলে আমাদের খেয়াল রাখতে হবে, এই যে সেড টু আছে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এই সেড টুর পরিবর্তে কি বলবে, আস্কড। কি বসবে, আস্কড বসবে। এবং কনজাংশন কিন্তু দেখো ইফ অবলিক ওয়েদার, মানে ইফও বসতে পারে, ওয়েদারও বসতে পারে। এটা কখন আমি এখানে নোট দিতে পারি কিনা বলে দিচ্ছি। যদি তোমার বাক্যটি কোনো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে আমাদের এই কনজাংশনটা ইফ বা ওয়েদার বসবে। আর যদি কোনো কোয়েশ্চেন যদি ডব্লিউএইচ প্রনাউন দিয়ে শুরু হয়, যেমন হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়াই, হোয়ার, হোয়েন, এগুলো যদি হয়, তাহলে আমাদের কি করতে হবে, সেই ডব্লিউএইচ প্রনাউনটি অপরিবর্তিত থাকবে। মানে যে ডব্লিউএইচ প্রনাউন দিয়ে বাক্যটা শুরু হয়েছে, সেই কনজাংশন নতুন করে বসাতে হবে না, সেই ডব্লিউএইচ প্রনাউনটি আমরা এখানে বসিয়ে রাখবো। এবং আমাদের যে ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটি আছে, সেটা তো ইন্টারপ্রেটিভ, সেটা that will turn into assertive, সেটা কি হয়ে যাবে, এখানে আমি লিখে দিয়েছি, বাক্যটি assertive sentence হয়ে যাবে। মানে assertive sentence কোন ফর্মে আমাদের লিখতে হবে, assertive sentence ফর্মে লিখতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিলাম, father said to me, comma condition, have you performed, have you performed your prayer? এখন দেখো এই বাক্যটি কি আছে, আমরা দেখতে পাচ্ছি বাক্য শেষে আছে ইন্টারোগেটিভ চিহ্ন, এবং এই বাক্য দেখতে পাচ্ছি হ্যাভ ইউ পারফর্মড ইউর প্রেয়ার, তুমি কি তোমার নামাজ পড়েছো বা প্রার্থনা করেছো, তাইলে এখানে কি দাঁড়াচ্ছে, this is an interrogative sentence, and in case of interrogative sentence we must write asked instead of said to, আমরা কি বসাবো এখানে, father asked me, খেয়াল রাখবে আস্কের পর কখনো টু বসবে না, তাহলে ফাদার আস্ক মি, এখানে আমাদের কথা ছিল যদি ইফ উই গেট দ্য সেন্টেন্স স্টার্টেড উইথ
অক্সিলারি ভার্ব, তাহলে কি হবে? আমরা কনজাংশন ইফ বা ওয়েদার বসাবো। তাহলে আমরা কি বসাবো এখানে? ইফ। তাহলে আমরা কি বসাবো এখানে? ইফ বসালাম, এবং ইফ শুরু করলে আর এই বাক্যটি হয়ে যাবে অ্যাসার্টিভ হয়ে যাবে। আর উই নো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? যে প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি, তারপরে ভার্ব, মানে আমরা এই বসাবো। তাহলে এখানে সাবজেক্ট আছে ইউ, এই ইউটাকে মি, তাহলে মি থাকলে কি হয়ে যাবে? সাবজেক্ট আই হয়ে যাবে। তাই বলছিলাম আই, আর হ্যাভ থাকলে আমরা জানি যে হ্যাড হবে, মানে প্রেজেন্ট পারফেক্ট আছে, হ্যাভ প্লাস ভার্ব থেকে মানে প্রেজেন্ট পারফেক্ট, and it will turn into or it will be changed into past perfect. তাহলে কি হবে? had plus verb 3. If I had performed my, your মানে my prayer, ঠিক আছে? আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমরা এটা যদি কোনো বাক্য অক্সিলারি দিয়ে শুরু হয় তাহলে আমরা বলছি ইফ ওয়েদার, আর এখানে আমি বলছি যে কোনো বাক্য যদি ডব্লিউএইচ প্রোনাউন দিয়ে শুরু হয় তাহলে সেটা কীভাবে করবো? আমরা ডব্লিউএইচ প্রোনাউন দিয়ে কি থাকবে? এখানে অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এই বাক্যটা শুরু হয়েছে ডব্লিউএইচ প্রোনাউন দ্বারা। কারণ প্রশ্ন হচ্ছে দ্য টিচার সেইং টু দ্য স্টুডেন্টস হোয়াই আর ইউ টকিং, হোয়াই আর ইউ টকিং। So we see here the sentence starts with WH pronoun. In that case, the teacher asked. Instead of saying to, you must write asked. Asked the students. Now the conjunction. There will be no change of conjunction. Here the sentence starts with WH pronoun, so we must write here WH pronoun why. Why? And the sentence will turn into assertive, and the subject is here you, so you will become they, because the you is here the students. So they, why they, this is present continuous, will be turned into past continuous. Why they, why are talking. So this is about interrogative pronoun. আমরা শুরু করছি ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কি, আর ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের ন্যারেশন কীভাবে পরিবর্তন করব। আমরা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে সেট টু থাকে, আর সেট টুর পরিবর্তে আমরা কী বসাবো? অর্ডার, যদি সেই বাক্য দ্বারা আদেশ বোঝানো হয়। আমরা সেট টুর মধ্যে লিখব রিকোয়েস্টেড, যদি সেটা অনুরোধ প্রকাশ করা হয়, অ্যাডভাইস যদি উপদেশ প্রকাশ করা হয়, ফরবেড যদি নিষেধ করা হয়। তবে ফরবেডের ক্ষেত্রে বাক্যটা শুরু হয় ডু নট দিয়ে, আর সেক্ষেত্রে ইনডাইরেক্ট ন্যারেশনে যখন আমরা ফরবেড ইউজ করব তখন ডু নট শব্দটাকে, ডু নটটাকে আমরা বাদ দিয়ে দেব। এবং কমান্ডেড হচ্ছে সাধারণত অবশ্যই পালনীয় কোনো আদেশ বুঝালে আমরা কমান্ডেড ব্যবহার করবো, এবং সেটা সাধারণত আর্মি এসব ক্ষেত্রে ব্যবহৃত হয়, হাই অফিসার্স ব্যবহৃত হয়। এরপরে আমরা এগুলো ব্যবহার করার পর আমাদের যে কনজাংশন, সেখানে কনজাংশন বসবে না, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যাবে, সেখানে টু বসবে, এবং যে রিপোর্টেড স্পেসটা ইনভার্ট করার ভিতরে আছে তার ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ বসবে। তাহলে আমি কিছু উদাহরণ দিচ্ছি। উদাহরণ যেমন আমি একটু অর্ডার দিয়ে একটা উদাহরণ দিই। সে আমি লিখলাম দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস স্টপ টকিং, স্টপ টকিং, ঠিক আছে, লিখলাম যে স্টপ টকিং। তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখব? দ্য টিচার অর্ডার, কারণ এখানে আদেশ বোঝানো হয়েছে, তাহলে দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস টু স্টপ টকিং, টু প্লাস V1, V1 স্টপ, তাহলে স্টপ, বাকি অংশ হচ্ছে স্টপিং। তাহলে দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস টু স্টপ টকিং। যদি রিকোয়েস্টেড হয় তাহলে একটা উদাহরণ আমি একটু লিখে দিচ্ছি। Karim said, please help me. এখানে কি বোঝানো হচ্ছে? এটা দ্বারা আমরা জানি যে অনুরোধ বোঝানো হচ্ছে। তাহলে আমরা কিভাবে লিখবো? এখানে করিম রিকোয়েস্টেড, সেটি কি বসবে? রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড, আর এখানে আমরা জানি কি বসবে? টু বসবে, কনজাংশন রিকোয়েস্টেড টু। এখন খেয়াল রাখো এখানে আছে প্লিজ,
কিন্তু আমি বলেছি কি V1 অফ রিপোর্টেড স্পিচ। তাহলে এখানে প্লিজ কি করব, প্লিজটা বাদ হয়ে যাবে, প্লিজের পরিবর্তে আমি রিকোয়েস্টেড বসিয়ে দিয়েছি, তাহলে প্লিজের কোনো প্রয়োজন নেই। তাহলে করে রিকোয়েস্টেড টু হেল্প এটা হচ্ছে করে তাহলে হিম। আমি ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। ঠিক একইভাবে অ্যাডভাইসের ক্ষেত্রে যেমন যদি উপদেশ বোঝানো হয়, যেমন লেখা থাকলো যে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস always speak the truth. The teacher advised the students to speak the truth always. Always টা একটা বাক্য শেষে বসে যাবে। আবার ঠিক নিষেধ করলো, mother said to her daughter, do not play in the rain. Do not play in the rain. তাহলে আমরা সেটা কি করবো, এটা ফরবিড, নিষেধ করেছে, বলছে যে বৃষ্টিতে খেলাধুলা করো না, নিষেধ করেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, forbade। তাহলে মাদার forbade her daughter, আর এখানে যে ডু নট আছে সেটা উঠে যাবে, সেটা ডাইরেক্ট বসবে টু বসবে, টু প্লে ইন দ্য রেইন। আর যদি তুমি ডু নট ইউজ করো তাহলে কিন্তু forbade ইউজ করতে পারবে না, সেক্ষেত্রে সেড টু উঠতে টোল্ড বা সেড টু বসবে। যে ফাদার মাদার said to her daughter বা told her daughter not to run in the বা not to play in the rain, সেভাবে লিখতে পারবে। commanded সেরকম হয়, the officer said to the soldier march on, so the officer commanded the soldier to march on, এখানে commanded বসবে, ঠিক আছে। তো এইভাবে আমরা চেঞ্জ করব। আমরা শুরু করছি, যদি লেটস বা লেট আস থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি যে কিছু কিছু বাক্য দ্বারা প্রস্তাব বোঝানো হয়, এবং লেটস বা লেটাস দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেটা দ্বারা প্রস্তাব বোঝানো হয়। আর যদি লেটাস লেস থাকে তাহলে আমরা কীভাবে চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা সেড টু পরিবর্তে ইউজ করব প্রপোজড টু, ইউজ করব প্রপোজড টু। যদি টু ইউজ করব যখন অবজেক্ট থাকে, রিপোর্টিং ভার্বে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা কি ইউজ করব, প্রপোজড টু। আর যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা শুধু প্রপোজড ইউজ করব, এবং কনজাংশন দ্যাট ইউজ করব, তারপরে দ্যাটের পরে সাবজেক্ট প্লাস শুড প্লাস V1 প্লাস এক্সটেনশন, ঠিক আছে। এখন যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে, ফাহিম সেড টু রহিম লেটস প্লে ফুটবল। তাহলে এই বাক্যটা আমরা কিভাবে করবো, যেহেতু এখানে অবজেক্ট আছে তাহলে আমরা লিখব ফাহিম প্রপোজড টু, যদি দীপকার অবজেক্ট আছে এখানে, টু রহিম দ্যাট, তারপর কি বলেছে, সাবজেক্ট ইউজ করতে হবে। এখন লেটস প্লে, এই লেটস মানে লেটাস, আর লেটাস প্লে মানে এই আসটা কে, ফাহিম আর রহিম মিলে হচ্ছে তারা। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করবো ফাহিম আর রহিম, যে থার্ড পারসন তাহলে আমরা ইউজ করবো দে, দ্যাট দে। আর নিয়ম আছে এরপরে শুড ইউজ করতে হবে, দে শুড মানে প্লে ফুটবল। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো, ফাহিম প্রপোজড টু রহিম দ্যাট দে শুড প্লে ফুটবল। বুঝে গেল? আমরা কিছু কিছু বাক্য তোমার ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে শুরু হয়, এবং লেটের পরে লেট মি, লেট হিম, লেট হার, লেট দ্যাট, মানে আগেরটা ছিল লেট আস, কিন্তু কিছু বাক্য লেট মি, লেট হিম, লেট হার, লেট দ্যাট, যে কোনো একটা শুরু হতে পারে। সেক্ষেত্রে আমরা কী করি, তো লেট, যেমন এখানে আমি উদাহরণ দিচ্ছি, স্ট্রাকচার লিখে দিয়েছি, সেট টু পরিবর্তে আমরা সেট টু বা টোল, এটা অপরিবর্তিত থাকবে, এটা কোনো সমস্যা নেই। আগে বলতেই সেন্টেন্স যেগুলো লিখতাম, হ্যাঁ সেট টু লিখতে পারো, টোলও লিখতে পারো, প্লাস কনজাংশন তোমার দ্যাট হবে, এবং এরপরে আমরা প্লাস সাবজেক্ট প্লাস মাইট প্লাস V1 প্লাস এক্সটেনশন। এখন একটা উদাহরণ, আলিফ সে কম্পিটিশন লেট মি টু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে যাও, এটা ওয়ান কাইন্ড অফ পারমিশন, আমাকে অনুমতি চেয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচার অনুসরণে কি বসাবো, আলিফ সেড, কনজাংশন কি বলবে, দ্যাট, আলিফ সেড দ্যাট লেট মি টু দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্ট কে, এখানে অবজেক্ট মি, মিটা আসলে কে, আলিফ। তাহলে সাবজেক্ট কি হয়ে যাবে, আলিফের মানে মি এর সাবজেক্ট কি, আই, আর
আইটা যেহেতু আলিফ তাহলে সেখানে আমরা ইউজ করতে হবে হি। ব্র্যাকেটে আমি লিখে দিলাম এ, কারণ এটা হলো আমি হি দ্বারা কাকে বোঝানো হচ্ছে, আমি বুঝতে চাচ্ছি এখানে আলিফ কে। তাহলে আলিফ সেড দ্যাট হি, তারপরে নিয়ম হচ্ছে কি মাইন্ড, তারপর B1 do the work. Alif said that he might do the work. আমি শুরু করছি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি আমরা সবাই জানি, যেটা দ্বারা মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা প্রার্থনা প্রকাশ পায়। তো এই ধরনের বাক্য যদি হয় তাহলে আমরা ন্যারেশন করার সময় সেড টু এর পরিবর্তে প্রেড, এটা বাক্যের ধরন বুঝে, হ্যাঁ অবশ্যই চাইলে তুমি দুই জায়গায় ইউজ করতে পারো, তারপর বাক্যের ধরন বুঝে প্রে বা উইশ তোমরা ব্যবহার করতে হবে। এবং কনজাংশন দ্যাট, এখানে কোনো অবজেক্ট দেখার দরকার নেই, কনজাংশন দ্যাট ব্যবহার করবে প্লাস সাবজেক্ট প্লাস মাইট প্লাস B1 প্লাস এক্সটেনশন। আর একটা উদাহরণ আমি দিচ্ছি এখানে, যে দ্য টিচার সেড কমার্শন মে ইউ প্রসপার ইন লাইফ। হ্যাঁ, দ্য টিচার হয়তো ছাত্রদেরকে বলেছে, হ্যাঁ তো সেখানে আমি ইচ্ছা করলে অবজেক্ট দিতে পারতাম, কিন্তু অবজেক্ট দিলেও ইন্টারনেশনের পরে আর সাবজেক্ট অবজেক্টটা দিতে হয়। তাহলে এখানে আমি কি ইউজ করলাম, দ্য টিচার সেড। এখানে সেডটা কি বলে, দোয়া করেছে আর উইশ, দুইটা যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো, চাইলে তুমি প্রে বা চাইলে তুমি উইশ ব্যবহার করতে পারো তোমরা। তাহলে এখানে আমি যদি ব্যবহার করি প্রে, কোনো সমস্যা নেই, বা উইশ কোনো সমস্যা নেই, আমি দিলাম prayed. The teacher prayed, the conjunction that. The teacher prayed that may you prosper. এইটা কি, যদি আমি এখানে অবজেক্ট ব্যবহার করতাম যে স্টুডেন্টস বা স্টুডেন্ট, আমি ধরে আমরা সিঙ্গুলার, আমি একজনকে বলেছি, তাহলে আমি ইউজ করব he, that he might prosper in life. He might prosper in life. এরকম আমি আরেক एग्जांपल দিতে পারি, সে আমি লিখলাম যে মাদার সেড টু হার সান, হ্যাঁ মাদার তার ছেলেকে বলল, হ্যাঁ মে ইউ গেট এ প্লাস। মাদার প্রেড দ্যাট হার সান, এই যে অবজেক্টটা ছিল এটা পরবর্তী ইনডাইরেক্ট ন্যারেশনে পরবর্তী ক্লজে কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে, যে হার সান মাইট গেট এ প্লাস। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো, মাদার প্রেড দ্যাট হার সান মাইট গেট এ প্লাস। লেটস মুভ অন টু এক্সক্লেমেটরি সেন্টেন্স, হাউ টু চেঞ্জ ইট ইনটু ইনডাইরেক্ট স্পিচ। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, যেটা দ্বারা মনের আবেগ বিস্ময় প্রকাশ পায়। তো এই ধরনের হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে আমাদেরকে ইনডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে সেড টু এর পরিবর্তে এক্সপ্লেন করে তারপরে অর্থ বুঝো, বাক্যের অর্থ বুঝো, বাক্যটা কি বুঝাতে চাচ্ছে, যেটা আনন্দ বোঝায় এক্সপ্লেন জয়, দুঃখ বোঝালে সরো বা রিগ্রেট বা পিটি, আর যদি আনন্দ বুঝে আবার তাহলে ডিলাইট, কোনো লজ্জা কিছু বোঝালে হচ্ছে সেই, আর যদি কোনো অবাক হয়ে যায় তাহলে ওয়ান্ডার। আমরা চাইলে বাক্যের ধরন বুঝে এক্সপ্লেন উইথ যে কোনো একটা শব্দ ওটার অর্থের সাথে মিল রেখে আমরা ব্যবহার করব, এবং এরপরে কনজাংশন দ্যাট ব্যবহার করব। এবং রিপোর্টেড স্পিচের ভিতরে, রিপোর্টেড স্পিচের মধ্যে যে বাক্যটি থাকবে এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে। আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করেছিলাম সেখানে কিভাবে চেঞ্জ করেছি সেটা দেখলে বুঝতে পারবে, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভ কিভাবে করতে হয় সেটা আমরা জানি। তো সেই স্ট্রাকচার অনুসারে আমরা এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাক্যটা কি করবো, অ্যাসার্টিভ করে দেবো। তবে ভুলে যাওয়া চলবে না যে সেখানে টেন্সের পরিবর্তন করবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে, আদনান সেড কমার্শন হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। আমরা এই বাক্যটি দেখতে পাচ্ছি এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে এবং ইজ আছে, মানে কি এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটাও কিন্তু পাস্ট টেন্স হয়ে যাবে, কিন্তু বাক্যটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমাদের স্ট্রাকচার অনুসারে কি লিখবো, আসলে কি বোঝাচ্ছে, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, এটা দ্বারা অবশ্যই আনন্দ বোঝাচ্ছে, অথবা চাইলে আমি অবাক হয়েছি সেটাও লিখতে পারি, তবে আমি আনন্দটাই ব্যবহার করবো। তাহলে এখানে আমি কিভাবে ইউজ করবো, আদনান explain
উইথ জয়, যেহেতু আনন্দ প্রকাশ পেয়েছে আমি জয় ব্যবহার করব। আদনান এক্সপ্লেইন উইথ জয় দ্যাট, কনজাংশন কি হবে, দ্যাট লেখা আছে, কনজাংশন দ্যাট হবে। এরপরে যে এই বাক্যটি আছে সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, এটার অ্যাসার্টিভ কি, ইটস আ ভেরি বিউটিফুল বার্ড, ইট ইজ আ ভেরি বিউটিফুল বার্ড। কিন্তু যেহেতু ইজ আছে এটা কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে সেটা কারণ লিখব কি, দ্যাট ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল বার্ড। It was a very beautiful bird. এরকম আমরা এক্সপ্রেশনসে অনেক বাক্য আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যদি আমি একটা দুঃখ দিয়ে দেখি যে they said alas we lost the game, তাহলে কি হবে, they explained with sorrow that they had lost the game। we lost the game বা we have lost the game, এটা প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হয়ে যাবে, বা পাস্ট ইনফিনিটিভ সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে দ্যাট দে হ্যাড লস্ট দ্য গেম। তাহলে এই যে এইগুলো হচ্ছে আমাদের কিভাবে আমরা সেন্টেন্স নারেশন চেঞ্জ করি, মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। তো আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। এছাড়াও আমি এই নারেশনের ক্ষেত্রে আমি প্রথম থেকে বলে আসছি যে অনলাইন ক্লাসে তোমার এত বিশদভাবে ব্যাখ্যা করার সুযোগ কম, তবে তোমরা এখানে যতটুকু বুঝতে পারো তোমরা চাইলে বাসায় একটু, আমরা ধরিয়ে দিচ্ছি, বাসায় আর একটু স্টাডি করলে তোমরা এই নারেশনটা আরও ভালো করে বুঝবে। তারপরে তো সুযোগ আছে আমাদের অনলাইনে, তোমরা চাইলে আমরা আমাদেরকে লিখতে পারো যে আসলে ওই জায়গাটা কীভাবে চেঞ্জ করবো, সেটা আমরা ওখানে অবশ্যই কমেন্টে লিখে দিতে পারবো। আর একটা বিষয় হচ্ছে যে এই তোমাদের আসবে কিন্তু এগুলো না, আসবে হচ্ছে প্যাসিভ নারেশন। তাহলে প্যাসিভ নারেশন শিখতে হলে আমাদের আগে এই সেন্টেন্স নারেশন ভালো করে জানতে হবে। আমরা পরবর্তী ক্লাসে প্যাসিভ নারেশন কীভাবে করতে হবে সেটা শিখাবো, এবং প্যাসিভ নারেশন শুধু না, এই অ্যাসার্টিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ থেকে এক্সক্লুসিভ মানে সেন্টেন্স নারেশনগুলোতে কীভাবে আরও কিছু কিছু জটিল নিয়ম আছে সেগুলো আমি পরবর্তী ক্লাসে আলাপ করব, যেগুলো অ্যাসার্টিভ যেগুলো সেন্টেন্স নারেশনও খুব দরকার হবে, প্লাস প্যাসিভ নারেশনও খুব দরকার হবে। তাহলে দুইটার ক্ষেত্রে আমরা ওই নিয়মগুলো ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাসে প্যাসিভ নারেশন এবং কিছু ক্রিটিক্যাল রুল নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।